হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 282। এখানে তোমাদের যে 7 নম্বর স্কুলটা দেওয়া হয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের তোমাদের সমস্ত উত্তরগুলি এই ভিডিওটিতে দেব। তো তোমাদের অনেকদিন ভিডিও না দিতে পারে আমি দুঃখিত, আর তোমাদের পরীক্ষা এমনিতে খুব কাছাকাছি চলেই আসছে। যাই হোক, তোমরা পড়াশোনা ভালো করে করো, প্র্যাকটিস ভালো করে করো, আর তোমাদের পরীক্ষার আগে জাস্ট সাজেশন টাইপ দুটো মডেল সেট আমি দেবো, তো তোমরা সেগুলো দেখবে। তো দেখো গ্রুপে একের দাগেরটা কি বলছে। আর তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো দেখো একের দাগেরটা কি বলছে, যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে বলা হয় কিনা, অবশ্যই এটা হবে সান্দ্রতা। এরপরে কোশ্চেন দুয়েরটা, কোনটি কৈশিকতার দৃষ্টান্ত নয়? তো অপশন কি আছে, কঠিন তলের সংস্পর্শে তরল পৃষ্ঠ বক্র হওয়া, স্পঞ্জের জল শোষণ ক্ষমতা, মাটির কলসির পৃষ্ঠদেশ ভিজে যাওয়া, জলে তেলে ছড়িয়ে পড়া। সঠিক অ্যান্সার হবে ডিএরটা, জলে তেলে ছড়িয়ে পড়া। এরপর তিনের দাগেরটা, একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি পূর্বের কত গুণ হবে? অ্যান্সার হবে 8 গুণ। দেখো কি বলেছে, ভর আর বেগ উভয়কে দ্বিগুণ করছে, তাহলে আমাদের গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু ভরটাকে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2m ইন্টু বেগটাকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2v এর হোল স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার জায়গাটা লিখবো, তো 2 স্কোয়ার করলে 4, 4 2 8 সমান, তাহলে পাচ্ছি কত না, হাফ ইন্টু 8m ভি স্কোয়ার, তার মানে পূর্বের 8 গুণ হয়ে যাবে, ঠিক আছে। চলো এরপরে কোশ্চেন কি আছে, দুয়ের দাগ। দুই দাগের র্যাকেটটা কি বলছে দেখো, কার্যের মাত্রিয় সংকেত লেখো। তাহলে কার্যের মাত্রিয় সংকেত কিনা ml স্কোয়ার t⁻²। এরপরে কোশ্চেন, বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? তো অ্যান্সার হবে শক্তি সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? তো সঠিক অ্যান্সারটা হবে কিনা বিকৃতি বেশি মৌলিক, কারণ বিকৃতি ঘটার ফলে পীড়ন ঘটে। তারপরে চারেরটা, চাঁদে সাইফন কাজ করবে কি? না, না, চাঁদে সাইফন কাজ করবে না, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। আচ্ছা, এরপর তিনের দাগের একেরটা, কোনো বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন? তো এটা আমি তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। তো এটা যদি 1 নম্বরের বলতো, তোমরা শুধুমাত্র এটুকুই লিখতে যে বস্তুর উপর ঊর্ধ্বমুখী প্রবণতা বলের জন্য। যেহেতু 2 নম্বর, সেটাকে একটু ব্রিফলি আলোচনা করতে হবে। তোমাদের আমি উত্তরটা দেখাচ্ছি, রায় ও মার্টিনের সহায়িকা, পেজ নাম্বার 128। তো দেখো বইটা একটু পুরনো, হয়তো যাদের নতুন বই পেজ নাম্বারটা একটু এদিক সেদিক হতে পারে। এখানে দেখো 4এর দাগেরটা, কোনো বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন? তাই সেটা দেখে নাও। তাহলে এটা লিখবে যে কোনো বস্তুকে জলে ডোবালে বস্তুর ওজন লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে এবং জল বস্তুর ওপর লম্বভাবে একটি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্রবণতা প্রয়োগ করে। ফলে প্রবণতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটায়। বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু যে আয়তনে জল অপসারিত করে তার ওজনের সমান হয়। তাই কোনো বস্তুকে জলে ডোবালে বস্তুটি হালকা হয়ে গেছে বলে মনে হয়। এটি হলো কিনা এর অ্যান্সার। এরপর 3 দাগের 1 অথবাটা, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো অ্যান্সারটা দেখে দিচ্ছি তোমাদের এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, পেজ নাম্বার 132। তো দেখে নাও পার্থক্যটা। তাহলে প্রথমে সংজ্ঞা, পদার্থের একক আয়তনে ভরকে তার ঘনত্ব বলে। আপেক্ষিক ঘনত্ব, কোনো পদার্থ তার সম-আয়তন বিশিষ্ট 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল অপেক্ষা যত গুণ ভারী তাকে পদার্থটির আপেক্ষিক ঘনত্ব বলে। একক, ঘনত্বের একক নির্দিষ্ট একক আছে। এসআই ও সিজিএস পদ্ধতিতে এককগুলো যথাক্রমে এসআই হচ্ছে কেজি/মিটার কিউব এবং সিজিএস গ্রাম/সেমি কিউব। আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। মাত্রিয় সংকেত, ঘনত্বের মাত্রিয় সংকেত ml⁻³ আপেক্ষিক গুরুত্বের কোনো মাত্রিয় সংকেত নেই। মান, পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের মান আলাদা হয়, আর পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সমান হয়। তো এগুলো ছিল পার্থক্য, যে কোনো দুটো লিখে নেবে 2 নম্বরের। চলো এরপরে কোশ্চেন কি আছে, এরপরে 3 দাগের 3টা, অভিকর্ষীয় স্থিতিশক্তি, 3 দাগের 2টা কি বলছে দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তি কখন ধনাত্মক ও কখন ঋণাত্মক হয়? তো এটা হচ্ছে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, পেজ নাম্বার 356, কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয়। ঠিক আছে, পেজ নাম্বার 356 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তো
দেখে নাও, এই যে 5-এর যেটা লেখা আছে, অভিকর্ষীয় স্থিতি শক্তি কোনো পূর্ব নির্দিষ্ট সুবিধাজনক তল বা পৃষ্ঠ, যেটাকে আমরা নির্দেশ তন্ত্র বলি বা রেফারেন্স ফ্রেম বলি বা ফ্রেম অফ রেফারেন্স বলি বা রেফারেন্স প্লেন বলি, সাপেক্ষে মাপা হয়। অন্য কিছু বলা না থাকলে সাধারণভাবে ভূপৃষ্ঠকে নির্দেশ তল হিসেবে বিবেচনা করা চলে। অর্থাৎ নির্দেশ তন্ত্র বা নির্দেশ তল ভূপৃষ্ঠকে আমরা সাধারণত ধরি। এবার যদি মোদ্দা কথা ভূপৃষ্ঠের দিকে যদি উপরের দিকে হয় সেটা ধনাত্মক ধরবো, ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে হয়, যেমন ধর এটা কোনো খনি গর্ভে, সেখানে ঋণাত্মক হবে। এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে একটা অংশ না লিখলেও চলবে, এখান থেকে লিখতে হবে। নির্দেশ তল প্রকৃতপক্ষে একটি শূন্য শক্তির অবস্থানকে চিহ্নিত করে থাকে। তাই নির্দেশ তলের সাপেক্ষে বস্তুর অবস্থানের উপর নির্ভর করে বস্তুর স্থিতি শক্তির মান ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। যেমন কোনো বহুতল বাড়ির ছাদে অবস্থিত কোনো বস্তুর স্থিতি শক্তি ভূপৃষ্ঠ সাপেক্ষে ধনাত্মক। একইভাবে খনিগর্ভে অবস্থিত কোনো বস্তুর স্থিতি শক্তি ভূপৃষ্ঠ সাপেক্ষে ঋণাত্মক। ঠিক আছে, আর শূন্যটা ভূপৃষ্ঠের উপর শূন্য হয়, যদিও কোশ্চেন এখানে শূন্য জানতে চায়নি। তো ছবিটা দেখে নাও, স্থিতি শক্তি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে কোনো খানিকটা উচ্চতায় অথবা H2 উচ্চতায় সেখানে স্থিতি শক্তি আছে, ধনাত্মক স্থিতি শক্তি mgH2। আর ঠিক ভূপৃষ্ঠ থেকে H1 গভীরতায় স্থিতিশক্তি কত হচ্ছে -mgH1, অর্থাৎ ঋণাত্মক। এ হলো কিনা এর অ্যান্সার। চলো এর পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন 4-এর দাগের একেরটা, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? ঠিক আছে, তাহলে ভরবেগ কোনটির বেশি জানতে চেয়েছে। তাহলে অ্যান্সারটা দেখে নাও, সেম কোশ্চেন দেখতে পাচ্ছ 4-এর দাগেরটা, কোনটির ভরবেগ বেশি। তো 4-এর অ্যান্সারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 4-এর অ্যান্সারটা দেখো, যে বস্তুর গতিশক্তি E সমান p²/2m, অর্থাৎ p = √2m, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থযুক্ত বা লিখেও দিতে পারো, যেখানে p সমান ভরবেগ, m সমান বস্তুটির ভর আর E সমান গতিশক্তি। তাহলে অতএব p প্রপোর্শনাল টু √m, যখন E ধ্রুবক, অতএব একটি হালকা বস্তুর ভর m1 ও ভরবেগ p1 এবং ভারী বস্তুর ভর m2 ও ভরবেগ p2 হলে p1/p2 সমান √m1/m2। এটা অবশ্যই <1। অতএব p1 p2। সুতরাং একটি হালকা একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। এটি ছিল প্রামাণ্য। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে দেখে নাও। পরের কোশ্চেন অথবাটা, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? ঠিক আছে, তো ওই কোশ্চেনটাতে তার মানে তোমাদের পেজ নাম্বার 361 রায় মার্টিনের, ওই ঠিক আগের কোশ্চেনটা দেখো, কোনটির গতিশক্তি বেশি। ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়েছে 3-এরটা, অর্থাৎ এখানে 3-এরটা বলতে এটা। তাহলে এটা লিখবে যে m ভর বিশিষ্ট কোনো বস্তুর যে কোনো মুহূর্তের বেগ v হলে ওই মুহূর্তে বস্তুটির ভরবেগ p সমান mv এবং গতিশক্তি E সমান ½ mv²। তাহলে এখন E সমান ½ mv² সমান মানটা বসানো হয়েছে, তাহলে m²v²/2m সমান mv²/2m p²/2m, অর্থাৎ গতিশক্তি থেকে ভরবেগে কনভার্ট করা হলো। সুতরাং E প্রপোর্শনাল টু 1/m, যখন পিটা হচ্ছে ধ্রুবক। তাহলে অতএব হালকা বস্তুর গতিশক্তি E1 ও ভর m1 এবং ভারী বস্তুর ভর m2 ও গতিশক্তি E2 হলে E1/E2 সমান m2/m1, এটা হবে >1। অতএব E1 > E2। সুতরাং একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এটি হলো কিনা সমান অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন 4-এর দাগের তোমাদের 1-এর হয়ে গেল অথবা হয়ে গেল। এরপর 2-এর দাগের এটা, তরল বা গ্যাসের ইয়ং গুণাঙ্ক কত? দেখো, ইয়ং গুণাঙ্কটা হয় কঠিন পদার্থের ক্ষেত্রে, তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক হয় না। তাহলে কি বলবো আমরা, তরল বা গ্যাসের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান কত হবে না, 0। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি আছে দেখো না, যে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 ও D2, তরল দুটিকে সমভারে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব নির্ণয় করো। এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা, রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার প্রশ্নবিচিত্রা বলছি সহায়িকার পেজ নাম্বার 133-এ। ঠিক আছে, এটা অন্যভাবেও দেওয়া আছে, তো এটা হচ্ছে পেজ নাম্বার 133 রায় মার্টিন সহায়িকা থেকে। তাহলে লিখবে, মনে করি দুটি পদার্থের ভর সমান m, D1 ঘনত্ব বিশিষ্ট, এটা তোমাদের কোশ্চেন স্মল d1 আছে, তোমরা চাইলেও স্মল d লিখে নিতে পারো। স্মল d1 ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন তাহলে m/d1, যেহেতু আয়তন সমান ভর বাই ঘনত্ব, আর D2 ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন হচ্ছে m/d2। অতএব মিশ্রণের ভর সমান m1 + m2, অর্থাৎ m + m সমান 2m, যেহেতু ভর সমান, তাহলে মিশ্রণের আয়তন কত হবে m/d1 + m/d2। তাহলে মিশ্রণের ঘনত্ব কত, ভর বাই আয়তন, তাহলে ভর কত, মোট ভর তো 2m,
ডিভাইড বাই আয়তন কত m/d1 প্লাস m/d2, তাহলে পাচ্ছি কত d1 d2 লসাগু করলে তাহলে পাচ্ছি d1 d2 উপরে হবে d1 প্লাস d2, তাহলে d1 d2 টা উপরে চলে যাবে, তাহলে 2 d1 d2 বাই d1 প্লাস d2, এটি হলো কিনা এর অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন, গ্রুপ বি 5 দাগের একটা 106 সংকেত ভর বিশিষ্ট যৌগটি হলো কোনটা? তো এটা সঠিক অ্যান্সার হবে ডি এরটা, Na2CO3। তখন সোডিয়ামের কত আছে, সোডিয়ামের হচ্ছে 23 গুণিত 2 প্লাস কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের কত 16 গুণিত 3, এগুলোকে যোগ করো, তাহলে 23 দুগুণে 46 প্লাস 12 প্লাস 3 16 48 সমান 106। এরপরে কোশ্চেন 2টা, কোয়াড্রিলিভার তেল একটি প্রকৃত দ্রবণ, কলিয়েডীয় দ্রবণ, ইমালশন, সম্পৃক্ত দ্রবণ। তাহলে এই কোশ্চেনটির উত্তর হবে কোয়াড্রিলিভার তেল কিনা, অবশ্যই একটা সি এরটা ইমালশন। এরপরে কোশ্চেন, বিলীয়মান রং কি? বিলীয়মান রং হচ্ছে যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে আমরা ফেনোলফথলিন যোগ করি, তাহলে কি হয়, অ্যামোনিয়ার প্রথমে একটা বেগুনি বর্ণ ধারণ করবে ওই জলীয় দ্রবণটা, খানিকক্ষণ পরে কি হবে, রংটা উবে যাবে। অর্থাৎ অ্যামোনিয়া কি হয়, অ্যামোনিয়া হচ্ছে বায়ুতে মিশে যায় দ্রুত, তাহলে অ্যামোনিয়াটা যখন বায়ুতে মিশে যাবে তখন কি হবে, সেই রংটা আর দেখতে পাবো না, বেগুনি রংটা আবার পুনরায় আগের মতো যে কালার ছিল সেই কালার চলে আসবে। বিশেষ করে সাদা জামায় দিলে সাদা চলে আসবে জামাটা, তাহলে সেটা কি হবে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে কি NH4OH, তার সঙ্গে ফেনোলফথলিন, অর্থাৎ সি এরটা হবে অ্যান্সার। অ্যাকচুয়ালি কোশ্চেনটা তোমাদের ক্লাস 10-এ আছে। চলো এরপরে কোশ্চেন 4-এর দাগেরটা, জিঙ্ক অক্সাইড একটি কি ধরনের অক্সাইড? এটা অবশ্যই একটি উদাহরণীয় অক্সাইড, সি এরটা হবে অ্যান্সার। এরপর 5-এর দাগেরটা কি বলছে দেখো, এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর হচ্ছে 52 গ্রাম, গ্যাসটির সংকেত কত? 44.8 আমরা কত জানি, এসটিপিতে হয় 22.4 লিটার, তাহলে 22.4 লিটার মানে এর ঠিক অর্ধেক, তবে 22.4 লিটার হয়, 56 অর্ধেক কত হবে না 28 গ্রাম। 28 গ্রাম কোন গ্যাসের হয়? নাইট্রোজেন N2, কারণ নাইট্রোজেনের 14 দিয়ে 28। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। চলো এরপর 6 দাগেরটা, 6 দাগের 1, 96 গ্রাম অক্সিজেনে কত মোল অক্সিজেন আছে? তো 96 গ্রাম অক্সিজেনে কত মোল অক্সিজেন আছে এমনি তোমরা বের করতে পারবে। দেখো কিভাবে, যে অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, 16 দুগুণে 32, 96 গ্রাম বলেছে, তাহলে আমরা ভাগ করে দেবো 96 ভাজিত 32 করলে কত পাচ্ছি আমরা 3, তাহলে অ্যান্সার হবে কত না 3 মোল, 3 মোল, এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেন 2-এর দাগেরটা, CrO3 কি ধরনের অক্সাইড? তো CrO3 হলো একটি আম্লিক অক্সাইড বা আম্লিক অক্সাইড। এটা দেখো সাধারণত ধাতব অক্সাইডগুলো কি হয়, ক্ষারীয় হয়, কিন্তু এটা ব্যতিক্রম, CrO3 একটা কিনা আম্লিক অক্সাইড। আর হচ্ছে Mn2O7 ম্যাঙ্গানিজ হেপ্টোক্সাইড, সেটাও কিন্তু একটা আম্লিক অক্সাইড, এটা ব্যতিক্রম। ঠিক আছে, চলো এরপরে 3-এর দাগেরটা, জল বিকর্ষী কোলয়েডের উদাহরণ দাও। তো এটা লিখবে গোল্ড সল, গোল্ড সল। হয়ে গেল শর্ট কোশ্চেন এগুলো। এরপর চলে আসো 7-এর দাগের, 7-এর দাগের 1-একটা 4.5 গ্রাম জলে অণু সংখ্যা কত? তো এগুলো তোমাদের অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 4.5 গ্রাম জলে অণু সংখ্যা, তাহলে লিখবে জলের আণবিক ভর সমান কত না, জলের আণবিক ভর বের করবে, হাইড্রোজেনের কত H2, হাইড্রোজেনের 1 গুণিত 2 প্লাস অক্সিজেনের 16, তাহলে পাচ্ছি 18। লিখবো 18 গ্রাম জলে অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 গুণিত 10⁻23, 1 গ্রামে কত আর 4.5 গ্রামে কত, ওইখানে বের করা হয়েছে, ওইখানে করলে পাবে 1.5055 গুণিত 10⁻23। লিখবো অতএব 4.5 গ্রাম জলে অণু সংখ্যা 1.5055 গুণিত 10⁻23টি, এটি হলো কিনা এর অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে 2-একটা প্রকৃত দ্রবণ ও ক্লোরাইডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। তাহলে দেখো প্রকৃত দ্রবণ আর ক্লোরাইডীয় দ্রবণের পার্থক্য, প্রান্তিকের বই পেজ নাম্বার হচ্ছে 90 আর 91, দুটো পেজ জুড়ে আছে। তো যে কোনো দুটো পার্থক্য লিখতে বলেছে তোমরা। এই যে দেখতে পাচ্ছ প্রকৃত দ্রবণের বিস্তৃতি, এটা ন্যানোমিটার আছে, তোমরা চাইলে মিলিমিটার বা সেন্টিমিটার বা মিটার যে কোনো এককে লিখতে পারো, সাধারণত ন্যানোমিটার বা মিটার বা সেন্টিমিটারে লেখা হয়। তো বিস্তৃতি কণার ব্যাস প্রকৃত দ্রবণে কত, ক্লোরাইডীয় দ্রবণে কত, প্রলম্বনটা জানতে চায়নি, তো এই দুটোর মধ্যে জানতে চেয়েছে। প্রকৃতি, এটা সমসত্ব স্বচ্ছ, এটা অসমসত্ব অস্বচ্ছ। বর্ণ, দ্রাবকের বর্ণের উপর নির্ভর করে, দ্রাবক বর্ণহীন হলে দ্রাবের বর্ণের উপর নির্ভর করে, বিস্তৃতি কণার আকারের উপর নির্ভর করে ক্লোরাইডীয় দ্রবণটা। ঠিক আছে, এই যে পার্থক্য 3টা, যে কোনো দুটো লিখতে বলেছে, আর তোমাদের আর পড়ছি না আমি এগুলো, প্রকৃত দ্রবণ ক্লোরাইডীয় দ্রবণ, আরও 3টা পার্থক্য দেখে নাও, যেটা পছন্দ লিখে নাও। ঠিক আছে, আর দেরি করবো না, পরের কোশ্চেন কি আছে দেখে নাও। তো পরের কোশ্চেন বলছে যে জিঙ্ক ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সমীকরণ সহ লেখো। তার মানে দেখো জিঙ্ক আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া অতি লঘু বলেছে, অতি লঘু মানে 4 নম্বর যে বিক্রিয়াটা আছে, তোমরা যেই বই পড়ে থাকো না কেন 4 নম্বর বিক্রিয়াটা এখানে লিখতে হবে। যেহেতু অতি লঘু মানে কারো কারো বই লেখা আছে অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া, এই ভাষা লেখা আছে অতি পাতলা। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রান্তিকের টেক্সট বই, পেজ নাম্বার হচ্ছে 106।
এখানে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে দেখো জিঙ্কের সঙ্গে ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট ও জল উৎপন্ন হয়। 4Zn প্লাস 10HNO3 থেকে 4ZnO3 হোল 2 প্লাস NH4NO3 প্লাস 3H2O, অর্থাৎ জিঙ্ক নাইট্রেট প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস জল। এই হচ্ছে বিক্রিয়া। তো দেখো এই বিক্রিয়াগুলো একটা মনে রাখার কৌশল আছে, আমি এখন বলছি না, ভিডিও বলতে গেলে বড় হবে, তাহলে এই বিক্রিয়াগুলো আশা করি তোমাদের জোর লাগবে না যদি তোমরা পদ্ধতি অনুযায়ী পড়ে থাকো, ঠিক আছে। তো যাই হোক, এটি হলো এর অ্যান্সার। চলো পরে কোশ্চেন কি বলছে দেখো। পরের কোশ্চেন তোমাদের 7 দাগ তো কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে 8 দাগের একেরটা কি বলেছে যে এসটিপিতে 11.2 লিটার, NH3-তে পরমাণু সংখ্যা কত। তাহলে অ্যান্সারটা দেখে নাও, পরমাণু সংখ্যা কত। তাহলে লিখবে এসটিপিতে 22.4 লিটার, NH3-তে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। আগে অণু কত বের করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। তাহলে 22.4 লিটারের অর্ধেক হচ্ছে 11.2 লিটার, তাতে অণু সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক, অর্থাৎ 3.011 গুণিত 10⁻23। এটা তোমরা ঐকিক নিয়মে চাইলে বের করতে পারো। 22.4 লিটারে এত, একে কত, 11.2 লিটারে কত, তাহলে তারা হাফ পাবে। এটা অণু সংখ্যা বের করে নিলে। এবারে বলেছে পরমাণুর সংখ্যা। প্রতি NH3-তে পরমাণু কটা থাকে, নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 3টা, অর্থাৎ 4টা থাকে। তা 4 গুণ করে দেবো। তাহলে লিখবো অতএব এসটিপিতে 11.2 লিটার, NH3-তে পরমাণুর সংখ্যা 4 × 3.011 গুণিত 10⁻23 সমান পাচ্ছি আমরা 12.044 গুণিত 10⁻23টি। এটি অ্যান্সার। ব্র্যাকেটে লিখে দিবে যেহেতু প্রতি NH3-তে 4টি পরমাণু থাকে, কারণ 4 কেন গুণ করছো সেটা ব্র্যাকেটে লিখে দিবে। এটি হলো কিনা এর অ্যান্সার। চলো এরপর কোশ্চেন 8 দাগের 2টা, কি উপায়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। তো এটা তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি। পারুলের বই, পেজ নাম্বার হচ্ছে তোমাদের 95, ঠিক আছে, 95 পারুল প্রকাশনের বই। তো দেখো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি। 1 নম্বর, দ্রবণে আরও দ্রাবক যোগ করলে দ্রবণটি একসঙ্গে সম্পৃক্ত হয়। 2 নম্বর, দ্রবণটিকে উত্তপ্ত করলে দ্রাবক বাষ্পীভূত হয়ে যায়, ফলে দ্রবণে দ্রাবকের পরিমাণ কমে যায়, অথচ দ্রাবের পরিমাণ ঠিক থাকে, ফলে পূর্বের উষ্ণতায় আনলে দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। 3 নম্বর, ঠান্ডা করতে থাকলে দ্রবণটি একটি নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত হয়ে যায়। এগুলো ছিল পয়েন্ট। চলো এরপরের কোশ্চেন কি আছে। এরপর মাটির পিএইচ হ্রাস পাওয়ার কারণ কি, মাটির পিএইচ হ্রাস পাওয়ার কারণ কি। তো এটা হচ্ছে তোমাদের এই ভিডিওটির লাস্ট প্রবলেম। তো উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উত্তরটা দেখাচ্ছি তোমাদের ভট্টাচার্য বাদাসের বই থেকে, ঠিক আছে, অন্য বইও আছে, হ্যাঁ, ভট্টাচার্য বাদাসের বই, এটা হুবহু লেখা আছে, পেজ নাম্বার 111। দেখো মাটির পিএইচ হ্রাসের কারণ, তা লিখবে সার হিসেবে মাটিতে অধিক পরিমাণে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করলে এদের আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যাসিড উৎপন্ন হয়। এর ফলে মাটির পিএইচ হ্রাস বা অম্লত্ব বৃদ্ধি পায়। যেমন NH4 অ্যামোনিয়াম সালফেট প্লাস জল দিলে পাবো আমরা কিনা NH4OH প্লাস H2SO4। এরপরে 2 নম্বর পয়েন্ট, অ্যাসিড বৃষ্টির ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায় বা পিএইচের হ্রাস পায়, ঠিক আছে। এরপর 3 নম্বর, যেহেতু এটা 3 নম্বর আছে, এরপর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অনেক সময় চাষের জমি পড়ে থাকলে বা মাটি পড়ে থাকলে মাটির মধ্যে কিছু জৈব পদার্থ আগাছার সৃষ্টি হয়। সেই সমস্ত আগাছা বর্ষাকালে বৃষ্টির জলে ডুবে গিয়ে মাটিতে পচে যায়, বা যখন যে জমিতে চাষ করা হয় মাটির লাঙলের সময় কি হয় না, সেটা মাটির সঙ্গে মিশে যায়। এই সমস্ত জৈব পদার্থগুলো বা উদ্ভিদগুলো মাটিতে মিশে যায়, মাটির অম্লত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ পিএইচ হ্রাস পায়। 3টা পয়েন্ট লিখতে হবে যেহেতু 3 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য। তো এরপরে তোমাদের এই 8 নম্বর স্কুলের উত্তরটা দেবো, দ্রুতই দেওয়ার চেষ্টা করছি। ওকে, সকলে ভালো থেকো, বাই।